আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে কমার্স কর্নারে স্বাগতম জানাচ্ছি। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ফিনান্সের পরীক্ষার খাতা কিভাবে সাজাতে হবে সিকিউ এবং এমসিকিউ, অর্থাৎ সিকিউ এবং এমসিকিউতে কিভাবে সুন্দর করে খাতা উপস্থাপন করলে তোমার নাম্বারটা বেশি পাবে বা ভালো পাবে, সেই গাইডলাইনগুলো নিয়ে আলোচনা করব, যা এসএসসি এবং এইচএসসির জন্য প্রযোজ্য। এসএসসির ফিনান্স এবং এইচএসসি ফিনান্স ফার্স্ট পেপার উভয় ক্ষেত্রেই এই আলোচনাগুলো কার্যকর। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব মার্জিন করার নিয়ম। ফিনান্সে অ্যাকাউন্টিং এর মতন মার্জিন টানতে হবে না এরকম কথা প্রযোজ্য নয়। ফিনান্স খাতার ক্ষেত্রে অবশ্যই মার্জিন দিতে হবে। বামে এবং উপরে, খাতার বামে এবং উপরে এক স্কেল করে মার্জিন করা উচিত, এতে খাতাটা উপস্থাপন সুন্দর হবে। এবং মার্জিন করার পরে উপর থেকে 2 আঙ্গুল বা 3 আঙ্গুল পরে আনসার শুরু করা ভালো, এক্ষেত্রে খাতাটা দেখতে সুন্দর লাগবে। এবং মার্জিন অবশ্যই পেন্সিল দিয়ে করতে হবে, কলম ইউজ করা যাবে না। 2 নম্বর, প্রশ্নের নম্বর ও দাগ টানার নিয়ম। প্রশ্নের নম্বর আমরা লিখব 1 নং কোশ্চেনের উত্তর ক, আবার 1 নং প্রশ্ন উত্তর খ, 1 নং প্রশ্ন উত্তর গ, এইভাবে আমরা প্রশ্নের নাম্বারগুলো দিব। আমরা 1 নং প্রশ্ন উত্তর পরে ক, পরে আবার নিচে খ, এভাবে দিব না। আমরা প্রত্যেকবারই লিখবো 1 নং প্রশ্ন উত্তর ক, 1 নং প্রশ্ন উত্তর খ, এইভাবে করে সাজাবো, পর্যায়ক্রমে সাজাবো। এবং অবশ্যই নাম্বারগুলো কি করব, সিরিয়াল বাই করব, মানে ক এর পরে খ, খ এর পরে গ, তারপরে ঘ, এভাবে দিব। এবং এটার নিচে আমরা স্কেল দিয়ে দাগ দিব। ঢেউ ঢেউ যেটা করি আমরা এইভাবে করব না, মানে ধরে কলম দিয়ে আমরা কি করি, বেকাতারা ঢেউ ঢেউ দিই, এইভাবে না দিয়ে স্কেল রেখে আমরা ওইটাকে নীল কলম দিয়ে মার্জিন করতে পারি, তাহলে দেখতে সুন্দর লাগবে। অথবা নীল কলম দিয়ে না করলেও আমরা কালো কলম দিয়ে মার্জিন করতে পারি। সেক্ষেত্রে প্রশ্নের নম্বরটা নীল কলম দিয়ে লিখবো, সেক্ষেত্রে আরো সুন্দর লাগবে। প্রশ্নের নম্বরটা নীল কলম দিয়ে লিখলাম, নিচে দাগগুলো আমরা মানে প্রশ্ন নম্বরের নিচে দাগ দেবো, ওই দাগগুলো আমরা কালো কলম দিয়ে দিলাম, সেক্ষেত্রে সুন্দর হবে। পেন্সিল দিয়ে দিতে হবে এমন কোনো কথা নাই। দেন কালার পেন ব্যবহার করার নিয়ম। কালার পেন ব্যবহার করাটা খাতাকে উপস্থাপনটা সুন্দর হয়। তো কালার পেন কি কালার পেন, একমাত্র নীল কালার যেটা, ওইটাই আমরা ইউজ করতে পারি। অন্য কোনো কালার যেমন পিঙ্ক কালার, লাল কালার, এগুলো কিন্তু ইউজ করা যাবে না। সেক্ষেত্রে কিভাবে ব্যবহার করব, কালার পেন দিয়ে আমরা প্রশ্নের নম্বর লিখতে পারি, যেমন 1 নং প্রশ্ন উত্তর ক, 2 নং প্রশ্ন উত্তর খ, এভাবে লিখতে পারি। আর বিশেষ বিশেষ জায়গায় পয়েন্ট যেখানে করা দরকার, সেই পয়েন্টগুলো আমরা এই কালার দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে পয়েন্টগুলো লিখে, মনে করো যে লিখলা ফিনান্স ও ব্যবসা অর্থায়নের ভূমিকা, এটা লিখে আমরা আন্ডারলাইন করব। আন্ডারলাইনটা কালার পেন দিয়ে করতে পারো, অথবা আন্ডারলাইন করার দরকার নাই, ভূমিকা লিখে ওই ভূমিকা লেখাটা মানে অর্থায়নের ভূমিকা, এটা যে লিখলা এই লেখাটাই কালার পেন দিয়ে লিখতে পারো, তাহলে কিন্তু আর সুন্দর লাগবে। দেন রাফ বা গণনা করার নিয়ম। তো আমাদের নর্মালি ফিনান্সে তেমন একটা রাফ করা লাগে না, এটা অ্যাকাউন্টিং এ বেশি লাগে। কিন্তু তারপরও যদি গণনা করতে চাও, খাতার পাশেই রাফ লিখে বা গণনা লিখে গণনা করতে পারো। তো আমরা চেষ্টা করব খাতার মধ্যে রাখার জন্য এবং রাফটা না কাটার জন্য। দেন ওভার রাইটিং করা যাবে কি? হ্যাঁ, ওভার রাইটিং করা তো সবাই করে, কিন্তু চেষ্টা করবো ওভার রাইটিং না করার, কারণ ওভার রাইটিং করলে দেখা যায় কি লেখাটা ভালো দেখায় না। তো উচিত কি ওভার রাইটিং না করে ওই যে লাইনটা ভুল হয়েছে বা যে অক্ষরটা ভুল হয়েছে ওইটাকে কেটে দিয়ে পাশে লেখা। পাশে যদি লেখা না থাকে যে আমরা খাতাটা লিখে ফেলছি, কোশ্চেন অ্যান্সারটা লিখে ফেলার পরে ভুলটা ধরা পড়ছে, তখন তুমি এটা কেটে দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে উপর দিকে লিখতে পারো অথবা নিচের দিকে লিখতে পারো। বাট ওইটাকেই কাটাকাটি করে আমরা লিখবো না, এক্ষেত্রে টিচারের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। টিচার কিন্তু অনেক সময় বুঝতেও পারে না, আবার বুঝলেও কিন্তু এটা কেটে দেয়, কারণ দেখতে সুন্দর লাগে না। দেন ধারাবাহিক উত্তর করতে হবে কি? হ্যাঁ, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, ধারাবাহিক উত্তর করতে হবে। তুমি যে কোশ্চেনগুলো অ্যান্সার করবা সেগুলো আগে থেকে সিলেক্ট করে নাও। মনে করো ফিনান্স থেকে তুমি 4টা অ্যান্সার করবো, তাহলে কোন 4টা অ্যান্সার করবা সেটা সিলেক্ট করো। সিলেক্ট করার পরে অবশ্যই ফিনান্স অংশ দিলে ফিনান্স দিতে হবে, অথবা ব্যাংকিং অংশ আগে দিলে ব্যাংকিং দিতে হবে। একটার মধ্যে আরেকটা অ্যাড করা যাবে না। তো ফিনান্সের ক্ষেত্রে যেটা করবো আমরা, মনে করো 1 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার কোশ্চেন তুমি আনসার করতে চাও, সেক্ষেত্রে তুমি যেটা করবা 1, 4, 5 যেটা অ্যান্সার করো আগে করতে পারো বা পরে করতে পারো, সমস্যা নাই। বাট প্রশ্নের মধ্যে যে ক, খ, গ, ঘ থাকে ওইগুলো সিরিয়াল রাখতে হবে। সিরিয়াল বলতে কিন্তু এইটাই বোঝায় কোশ্চেনের অ্যান্সার কর পরে খ হবে, তারপরে গ হবে, তারপরে ঘ হবে। আগে ক, তারপরে গ, তারপরে খ, আবার ঘ, এভাবে করলে কিন্তু তুমি সবগুলো নাম্বার পাবা না। ক এর পরে ঘ লিখলে ঘ এর নাম্বার পাবা আর ক এর নাম্বার পাবা, তারপরে খ আর গ এর নাম্বার কিন্তু তুমি পাবা না। তোমাকে সিরিয়াল মেনটেন মাস্ট করতে হবে।
কিন্তু কোশ্চেনের নাম্বার মেনটেন করতে হবে না যে 1-এর পরে 3 তারপরে 4 এভাবে দিতে হবে না। তুমি 1-এর পরে 4 দিতে পারো, তারপর 3 দিতে পারো, কোনো সমস্যা নেই। এই ধারাবাহিকতা না, ধারাবাহিকতা বলতে ক খ গ ঘ এর ধারাবাহিকতাকে বোঝায়। অঙ্ক শর্টকাট করলে নম্বর পাওয়া যাবে কি? ফিনান্সে এটা একটা বড় প্রবলেম, যেটা করি কি আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করি। ওইখানে কিন্তু আমরা কোশ্চেনের অ্যান্সারটা শর্টকাট করতে পারি। যেমন আমরা কিন্তু প্রশ্নটা সূত্রটা লিখে সূত্র অনুসারে মান বসে দেন একবারে অ্যান্সারটা কিন্তু ক্যালকুলেটরের মধ্যে পাই, বাট সেটা করা যাবে না। করলে কি হবে, তুমি নাম্বার ফুল পাবা না। তোমাকে প্রতিটা স্টেপ স্টেপ ভেঙে ভেঙে অঙ্কটাকে বড় করতে হবে, মানে বড় করে উপস্থাপন করলে নাম্বারটা ফুল পাবা। তুমি শর্টকাট করলে কিন্তু টিচার নাম্বার দিবে না। নাম্বার দিবে না বলতে অল্প দিবে। হ্যাঁ, মনে করো 4 মার্কের কোশ্চেন, তোমাকে দিয়ে দিবে 2 বা 1ও দিয়ে দিতে পারে, কারণ তুমি ডাইরেক্ট অ্যান্সার লিখছো। তো সেই অ্যান্সার তুমি 5 মিনিট দেখেও লিখতে পারো। এরকম টিচারের মনোভাব হইতে পারে। আমরা চেষ্টা করবো এটাকে ডিটেলস ভেঙে ভেঙে লেখার জন্য। সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করো, কিন্তু একবারে অ্যান্সার করবে না। কিছু অংশ উত্তর দিলে কি নম্বর পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই কিছু অংশ উত্তর দিলে নাম্বার পাওয়া যাবে। যেমন মনে করো তুমি ক নাম্বারটা ফুল লেখছো, খ নাম্বারটা হালকা লেখছো, মানে অল্প লেখছো, যতটুকু লেখা দরকার ছিল লেখো নাই, পারো না, যতটুকু লেখছো ততটুকু নাম্বার পাবা। আবার গ নাম্বারটা মনে করো ভালোভাবে উপস্থাপন করতে পারো নাই, ম্যাথ ছিল না, ম্যাথে মনে করো যে কিছু অংশ হয়েছে, তো কিছু অংশের নাম্বারও দিয়ে থাকে। কারণ কারণ স্টুডেন্টদেরকে পাস করার একটা থাকে, বোর্ড থেকে একটা সিস্টেম থাকে যে পাস করতে হলে এতটুকু, তো যতটুকু হয়েছে প্রথম দিকে যতটুকু হয়েছে অতটুকুর উপর নাম্বার দিবে, একদম গোল্লা বসায় দিবে না। জেনারেল ম্যাথে যেমন গোল্লা বসায় দেয়, এরকম কিন্তু ফিনান্সে গোল্লা বসায় দিবে না। দেন রিভিশনটা কি করবা? রিভিশনটা যদি ম্যাথ হয়, চেষ্টা করবা যে যখন ম্যাথটা করতেছো তখনই রিভিশন দিয়ে দেওয়ার, কারণ এটা পরবর্তী রিভিশন দিলে কিন্তু ঝামেলা হয়, তো ভুল হলে তখন কারেকশন করা যায় না। আবার দেখা যায় গয়ের অ্যান্সারটা ঘয়ের অ্যান্সার সাথে সামঞ্জস্য হয়, কারণ গয়ের অ্যান্সারটা ঘতে লাগে। গ নাম্বার একটা প্রকল্প বলছে, ঘ নাম্বারে আরেকটা প্রকল্প নিয়ে বলে তারপরে ওইটার তোমার ডিসিশনটা দিতে হবে, মন্তব্যটা দিতে হবে। সেক্ষেত্রে গ নাম্বারটা ভুল হলে তাহলে কিন্তু তোমার মন্তব্যটা ভুল হবে। এই জন্য ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা চেষ্টা করবো অবশ্যই যখনই ম্যাথটা করতেছো, গ নাম্বারটা করতেছো, গ নাম্বারে রিভিশন দিয়ে দেবা, ঘ নাম্বার করতেছো, ঘ নাম্বার রিভিশন দিয়ে দেবা, যাতে করে আমাদের পরীক্ষার শেষ মুহূর্তে এসে রিভিশন দেওয়া না লাগে। এবার আদর্শ উত্তরমালা কিভাবে করবো? তো আদর্শ উত্তরমালা করার ক্ষেত্রে আমরা প্রথমে যে কথাগুলো বললাম সেগুলো এগুলোই করবো সুন্দরভাবে। তো প্রথমত যেটা হলো, আমরা খাতাটাকে আমাদের নাম রোল টোল এগুলো ভালো মতন লেখে, আর প্রথম যে পাশে পোর্শন থাকে মানে নাম টাম লেখছো ওই পাশটা বাদ দিয়ে পরের পেজ থেকে আমরা লেখা শুরু করব। কারণ ওই অপোজিট পাশেই লিখবো না, মানে মাঝখান বরাবর পরের পেজ থেকে শুরু করবো, সেখানে মার্জিন টানবো। অবশ্যই পুরো খাতাটা প্রথমে মার্জিন টেনে নেবো, তাহলে কিন্তু তোমার জন্য বারবার মার্জিন টানার ঝামেলা থাকবে না। দ্বিতীয়ত যেগুলো বলছিলাম আমরা, যে কোশ্চেনটা ভালো পারবে সেই কোশ্চেনটা আনসার করবে সবার আগে, কারণ ভালোটা যদি আনসার করতে চাও সেক্ষেত্রে তুমি ভালো লিখতে পারবা। আর টিচাররা প্রথম দিকে খাতাগুলো নাম্বার কোশ্চেনগুলো একটু ভালো দেখে, মানে একটু বিশেষভাবে দেখে। তো ওইগুলো যদি ভালো লিখতে পারো, উপস্থাপন করতে পারো, টিচারের আকর্ষণ কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যায়। তখন অন্য অন্যগুলো একটু গতানুগতিক বা অ্যাভারেজ লিখলেও প্রবলেম পড়ে না। আর প্রত্যেকটা বার চেষ্টা করবে একটু ফাঁকা ফাঁকা করে লেখার, একদম গাদাগাদি করবে না। গাদাগাদি করলে খাতাটা দেখতেও সুন্দর লাগবে না, প্লাস খাতাটা কিন্তু বড় হবে না। একটু যেগুলো ম্যাথ, যেমন গয়ের একদম কারেক্ট ম্যাথের ক্ষেত্রে হয়তোবা আমাদের কত পৃষ্ঠা লেখছে ওটা মেইন কথা না, ডিটেলস করে লিখতেই চলে। বাট থিওরির ক্ষেত্রে কিন্তু টিচাররা হিসাব করে যে কতটুকু পেজের কতটুকু ভরলো। এখন 3 মার্কের কোশ্চেনে তুমি যদি 1 পেজ 1.5 পেজ না লেখো, তাহলে কিন্তু টিচার নাম্বার ভালো মতন দিবে না। 1.5 পেজ লিখতে হবে। 4 মার্কের কোশ্চেনের জন্য তোমার 2 পৃষ্ঠা লিখতে হবে। তো এইভাবে একটা সিস্টেম থাকে। তো তোমাকে চেষ্টা করতে হবে খাতাটাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, লেখাগুলোকে স্পষ্ট করা এবং একটু ফাঁকা ফাঁকা করে লেখা, গাদাগাদি না করা, এবং প্যারা পরে করে দিতে হবে। প্যারা না করে দিলে, একবারে গণহারা দিলে কিন্তু নাম্বার পাবা না। আমরা যখন করবো যে একটা কোশ্চেন যখন করবো, ম্যাথের কোশ্চেনগুলো সাথে সাথে রিভিশন দিয়ে দিব, আর থিওরি কোশ্চেনগুলো ওইভাবে রিভিশন দেওয়া হয় না, এক্সাম শেষের দিকে রিভিশন দিব। তো চেষ্টা করবো যেন ম্যাথগুলো ভুল না হয়, কারণ ম্যাথগুলোতে একদম কারেক্ট নাম্বার পাবা, 4-এ 4, 3-এ 3 পাবা। বাট থিওরিগুলো কিন্তু তুমি লিখলেও ফুলে নাম্বার পাওয়া যায় না। এই জন্য ম্যাথগুলোকে ভালোভাবে উপস্থাপন করবা, আর চেষ্টা করবা সবার আগে ম্যাথগুলো দেওয়ার, থিওরিগুলো আনসার পরে করার জন্য। এবার আলোচনা করা যাক এমসিকিউ নিয়ে। এমসিকিউর ক্ষেত্রে প্রথম আমরা কোন টাইপের প্রশ্ন দিব? প্রথমে আমরা জ্ঞানমূলক কোশ্চেনগুলো দেবো, যেগুলো একদম একুরেট অ্যান্সার করা যায়, সেই কোশ্চেনগুলো সবার আগে অ্যান্সার করব। তারপরে আমরা যেগুলো ভালো পারি বহুপদীগুলো দিব, তারপরে আমরা উদ্দীপক টাইপের কোশ্চেনগুলো আনসার করব। বেশিরভাগ উত্তর ক, খ, গ, ঘ কোনটা হয়? বেশিরভাগ উত্তর আসলে কোনটা হয় এটা একদম বলা মুশকিল। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রথম 4-5টা ক হয়ে গেছে, খ হয়ে গেছে। তবে যেটা একটা অ্যাভারেজ যেটা চিন্তা করা যায়, বেশিরভাগ অ্যান্সার খ আর গ এর মধ্যেই থাকে।
তো আমরা এইটা অ্যাপ্লাই করব না, আনসার পারি কিনা এটা আগে দেখবো। যদি না পারি বাই চান্স, তাহলে খ অথবা গ এর মধ্যে একটা যেটা বেশি সামঞ্জস্য মনে হয় দাগায় দিব। কিন্তু এটা খুব লাস্টের পর্যায়ে, হ্যাঁ, কারণ আমি কিন্তু আবারও বললাম একটা কিন্তু খ 4টা 5টাও থাকতে পারে। তো সবসময় যে তুমি খ আর গ এর মধ্যে অ্যান্সার পাবে এমন কিন্তু না, অন্যান্যগুলো হয়। হ্যাঁ, তো এটা চেষ্টা করবো দেওয়ার। দেন ম্যাথ কিভাবে উত্তর দিতে হবে, তোমরা ম্যাথের কোশ্চেনগুলো সবার লাস্টে রাখা বলছি, সবার লাস্টে অ্যান্সার করবা, কারণ ম্যাথগুলোকে তোমাকে করতে হবে, গণনা করতে হবে। তো দেখা যায় অন্য অন্য এমসিকিউ গুলো একটা করতে 1 মিনিট লাগে না, ঠিক আছে, 30 সেকেন্ড 20 সেকেন্ড লাগতে পারে, বাট ম্যাথ করতে তো একটু টাইম লাগতে পারে এবং ম্যাথটা নোট করাও লাগতে পারে। নোট তুমি খাতার মধ্যে করতে পারো, আর যেহেতু ক্যালকুলেটর আছে, তোমাদের ক্যালকুলেটর ইউজ করার অপশন আছে, তোমরা ক্যালকুলেটরে করতে পারো। তো ম্যাথগুলো চেষ্টা করবা নির্ভুলভাবে দেওয়ার, কারণ সবার লাস্টে দেওয়ার, যাতে করে সময় বেশি দিতে পারো। এবং ম্যাথগুলোর ক্ষেত্রে কিন্তু দেখা যায় ভুল করলে ভুলের অ্যান্সারটা দেওয়া থাকে। মনে করো তোমার দুইটা যোগ হবে, তুমি একটা যোগ করছো, ওই একটা যোগ করে অ্যান্সার কিন্তু দেওয়া থাকে। এইসব ব্যাপারে কিন্তু ভালোভাবে নজর রাখতে হবে, হ্যাঁ, কোন অ্যান্সারটা দিচ্ছ। একটা এমসিকিউ কিন্তু বৃত্ত ভরাট করার পর এটাকে আর করা অপশন নাই, চেঞ্জ করার অপশন নাই, সুতরাং এটা মাথায় রাখতে হবে। উত্তর বেশি কমন না পারলে করণীয়, উত্তর বেশি কমন না পারলে মানে কোশ্চেন বেশি কমন না পারলে করণীয় কি? তো সেক্ষেত্রে করণীয় যেটা হলো, ভাই তুমি যে কয়টা আগে পারো সেইগুলো করবা, যেগুলো তো তোমার কোশ্চেন পড়ার সময় মনে হচ্ছে পারতেছো না, ওইটাকে তুমি আপাতত স্কিপ করে রাখো, হালকা একটু পেন্সিল দিয়ে বা কলম দিয়ে দাগ দিয়ে রাখো, যেগুলো তুমি লাস্টে করবা। এরকম দেখা গেলো তুমি 30টার মধ্যে 10টা তুমি পারো, নিজে পারো, তো নিজে পারো, ওগুলো তুমি আগে অ্যান্সার করে ফেললে, এবার 20টা বাকি আছে, এই 20টা নিয়ে তুমি পরবর্তীতে রিসার্চ করো। 20টার মধ্যে দেখবা যে অনেকগুলো কি মিডিয়াম টাইপের, মনে করো যে 50-50, এটা না এটা, তো 50-50 যেগুলো অপশন থাকবে সেগুলো তোমার যেটা মনে হয় বেশি অ্যান্সার কারেক্ট সেটাই তুমি দেখাই দিবে। এরকম করে লাস্টে দেখা গেলো যে 8-10টার মতন আছে যেগুলো তুমি কখনোই কমন পাও নাই, কখনোই পড়ো নাই। তো সেই কোশ্চেনগুলো কি করবো, সেই কোশ্চেনগুলো পাশের জন্য হেল্প নিতে পারো। পাশের জন্য যদি হেল্প নিতে না পারো, একদমই না পারো, কিন্তু ফাঁকা রাখে আসবা না, তখন কি করবা, খ গ এই দুইটা টাইপের মধ্যে তোমার যেটা মনে হবে রাইট সেটা দিয়ে দেবো। অথবা কি করো, প্রত্যেকটাই মনে করো গ দিয়ে দিলা, তাহলে দেখবা কি বাই চান্স ওই 10টার মধ্যে 3-4টা তোমার হয়ে গেছে। সেট মিলানোর নিয়ম কি? এখন সেট তো ভাই কোশ্চেন যদি 30টা থাকে, সেট মিলানোর কিন্তু টাফ হয়। কোনো সময় সেটটা হয় এরকমের, প্রথমে তোমার 8টা, অন্যটার সাথে কি লাস্টের 8টা মিল, এইভাবে কিন্তু মিলানো হয়। হ্যাঁ, যখন মনে করো একজনের সাথে একটা মিলে গেছে, মনে করো 4 নম্বর কোশ্চেনটা মিলে গেছে ওর সাথে, ওই 4 থেকে পরবর্তী 5-7টা মনে করো যে ওর সাথে সেম থাকবে। তোমার কাছে 5 নাম্বার, ওর কাছে, তোমার কাছে 4 নাম্বার, ওর কাছে মনে করো 9 নাম্বার, তাহলে তোমার কাছে 5 নাম্বারটা, ওর কাছে 10 নাম্বার, এইভাবে করে কিন্তু বেশ কয়েকটা মিলে যায়। তো সেটা তুমি খেয়াল করতে পারো, একবার ধরতে পারলে তুমি কিন্তু বাকিগুলো করতে পারবা। এছাড়া সেট মিলানোর আর তেমন নিয়ম নাই, কারণ সেট হয় 4টা আর আমাদের কোশ্চেন কিন্তু 30টা। যখন সেট ছিল 4টা বাট কোশ্চেন ছিল 40টা, এখন তো 30টা। তো 40টা যখন ছিল তখন কিন্তু মিলানো যেত, প্রথম 10টা ওর দেখা গেল মাঝখানের 20টা, মানে 1 থেকে 10 ওর কাছে 21 থেকে 30, আবার 11 থেকে 20 ওর কাছে 31 থেকে 40, এভাবে হইতো। কিন্তু এখন কিন্তু ওইটা মেলানো যায় না, একদম কারেক্ট বলা যায় না। তো 7টা 8টা করে কিন্তু মিলে যায়, যখন মিলে যাবে তারপর থেকে গুলো একই রকম থাকবে। তো আশা করি বুঝতে পারছো। আর বাকিগুলো ভাই আসলে টেকনিক্যালি বলার কিছু নাই, তোমরা যেটা করবা না, ওভার রেটিং গুলো করবা না, মানে ডাবল গোল ভরাট করবা না। অনেকে বলে যে ডাবল ভরাট করলে হয়তো নাম্বার দিয়ে দেয়, এটা রেয়ার, খুব রেয়ার, মেশিং এ অনেক সময় হয়ে থাকে, বাট টিচার যখন গণনা করে নাম্বারটা উঠায় ওই সময় কিন্তু চোখে পড়লে কাইটা দেয়। তো একটু দাগানোর আগে একটু চিন্তা করবা, এতক্ষণ যেগুলো বললাম এগুলো অ্যাপ্লাই করবা, ইনশাল্লাহ তোমার এক্সামটা ভালো হবে, নাম্বারটা আশা করি ভালো পাবে। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।